বন্ধুরা, আইটিআই এর অ্যাডমিশন রিলেটেড ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই প্রসেস আমি অলরেডি তোমাদের আগে বলে দিয়েছি। এবার আইটিআই অ্যাডমিশনের জন্য যে সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। তা না হলে তোমাদেরই হয়তো অনেক পয়েন্ট মিস্টেক হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমরা কিন্তু সেগুলো আর চেঞ্জ করতে পারবে না, এবং এই 2023-এর অ্যাডমিশনে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো এক এক করে আমি সমস্ত পয়েন্টগুলিকে খুবই সংক্ষেপে আমি ডিসকাস করার চেষ্টা করছি। তোমাদের পুরো সমস্ত কিছু যা কিছু তোমাদের মনে কোয়েশ্চেন আছে, সমস্ত কিছু কোয়েশ্চেন আশা করি আমি মিটিয়ে দিতে পারবো। তো এখানে 17ই জানুয়ারি 2023-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে, সেই নোটিশটিতে বলা হয়েছে যে এবছর অর্থাৎ 2023-এর যে আইটিআই, সেই আইটিআইয়ের সেশন চালু হচ্ছে অগাস্ট 2023 থেকে। এরপর এখানে যেটা বলা আছে যে এই যে আইটিআইয়ের অ্যাডমিশন, এই আইটিআইয়ের অ্যাডমিশনের মধ্যে কী কী ইনক্লুড আছে, আইটিআই আছে, আইটিসি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের অ্যাডমিশন হবে, জুনিয়র পলিটেকনিক অর্থাৎ জেপিতে অ্যাডমিশন হবে, এবং যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই যেগুলো আছে, যেগুলো পিটিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থ্রু যেগুলো হয়, এবং প্রাইভেট আইটিআইয়ের যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনগুলোও কিন্তু এই আইটিআইয়ের এক্সামের থ্রু হবে। এবং এই যে এক্সামটা হবে, এই এক্সামটাকে কন্ডাক্ট করবে স্টেট স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কমিটি অর্থাৎ SSDEC অ্যাজ পার দ্য ফলোয়িং প্রসিডিওর। এবার এখানে টোটাল 23টা পয়েন্ট আছে, সেই 23টা পয়েন্ট আমি তোমাদেরকে খুব জলদি আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সমস্ত আইটিআইয়ের অ্যাডমিশনের থেকে কিছু আইটিআইয়ের অ্যাডমিশনের প্রসেস আলাদা হবে। যেরকম অ্যাডমিশন প্রসেস ফর রামকৃষ্ণ মিশন আইটিসি অ্যাট নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন আইটিসি অ্যাট রহড়া, সেন্ট ভিনসেন্ট আইটিসি অ্যাট আসানসোল, রান বাই দ্য ফিলান্থ্রোপিক অর্গানাইজেশন উইল বি কন্ডাক্টেড বাই দেয়ার ওন অ্যাডমিশন প্রসেস সেপারেটলি। এই যে আমি চারটে আইটিসির কথা বললাম, এই চারটে অর্থাৎ নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন রহড়া, সেন্ট ভিনসেন্ট আইটিসি আসানসোল, এই তিনটের কিন্তু অ্যাডমিশন প্রসেস আইটিআই 2023-এর এই যে ফর্ম ফিল আপ, এটা দিয়ে হবে না। এরা সেপারেটলি এদের অ্যাডমিশন টেস্ট কিন্তু এরা নেয়, এবং সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2 কি বলছে, অ্যাডমিশন অ্যান্ড কাউন্সেলিং প্রসেস ফর দ্য 20% অফ দ্য টোটাল ইনটেক অফ প্রাইভেট আইটিআই উইল বি অলসো কন্ডাক্টেড থ্রু সেন্ট্রাল কাউন্সেলিং প্রসেস। অর্থাৎ প্রাইভেট যে সমস্ত আইটিআই কলেজগুলো আছে, তাদের যা সিট ক্যাপাসিটি, তার 20% সিট ক্যাপাসিটি কিন্তু এই আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ তোমরা করছো সেখান থেকে কিন্তু তোমরা গ্র্যাব করতে পারো। বাকি 80% যে সিট থাকবে সেটা কিন্তু এই কাউন্সেলিংয়ের থ্রু হবে না, সেটা কিন্তু প্রাইভেট যে আইটিআইগুলো আছে সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে, এবং তার যে ফিজ, সেই ফিজটা কিন্তু যথেষ্ট বেশি, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রেখো। এরপরে এখানে বলছে দ্য নেমস অফ সাচ অর্গানাইজেশন, যেরকম বলছে যে বাকি যে সমস্ত অর্গানাইজেশনগুলোতে আইটিসির যে আলাদা করে এক্সাম হবে, যেগুলো আমি আগে 3টে বললাম, আবার এখানে অনেকগুলো দিয়েছে, যেরকম রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই আসানসোল, রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয় প্রাইভেট আইটিআই বেলুড় মঠ, ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাইভেট আইটিআই পার্ক সার্কাস, ডন বস্কো টেকনিক্যাল স্কুল প্রাইভেট আইটিআই লিলুয়া, ডন বস্কো সেলফ এমপ্লয়মেন্ট রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট আইটিআই মিরপাড়া হাওড়া, ডন বস্কো হাই অ্যান্ড টেকনিক্যাল স্কুল প্রাইভেট আইটিআই কৃষ্ণনগর, সারদামা প্রাইভেট আইটিআই হুগলি। এগুলোর কিন্তু স্পেশাল অ্যাডমিশন টেস্ট ওই সমস্ত কলেজগুলোই বা আইটিআই বা আইটিসিগুলোই কিন্তু কন্ডাক্ট করে, সেখানে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। নাম্বার 3 কি বলছে, আইটিআই টুং এবং আইটিআই কালিম্পং, এদের কিন্তু যে অ্যাডমিশন টেস্ট বা টোটাল যে সমস্ত অ্যাডমিশন প্রসিডিওর, সেটা কিন্তু কন্ডাক্ট করবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ কিন্তু কন্ডাক্ট করবে। আর বাকি আইটিআইগুলোর আমি আগেই বলেছি SSDEC অর্থাৎ স্টেট স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কমিটি কিন্তু কন্ডাক্ট করছে। এরপরে অ্যাপ্লিকেশন যেটা তোমাদেরকে করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, scvtwb.in, এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের আইটিআই 2023-এর কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। নো অফলাইন ফর্মস উইল বি মেড অ্যাভেলেবেল দিস ইয়ার, কোনোভাবেই অফলাইন ফর্ম কিন্তু এবছর কিন্তু করা যাবে না। এরপরে বলা হচ্ছে যারা ফিজিক্যালি, যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যালি আইটিআই অ্যাপিয়ার হতে পারবে না, তাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভ টু রেজিস্টার দেমসেলফ অনলাইন ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ওয়েবসাইট। তাই তারা প্রত্যেকে কিন্তু অনলাইনেই ফিল আপ করবে। 6 নম্বর পয়েন্টটা কি বলছে, ক্যান্ডিডেটস মে অলসো আপলোড হিজ আর ওন অ্যাপ্লিকেশন along with testimonials to any of the help desk set up at all government PTP run by government ITIs
হু উইল প্রোভাইড অ্যাসিস্ট্যান্ট ফর আপলোডিং ফ্রি অফ কস্ট। এরপরে বলা হচ্ছে যারা ফর্ম ফিল আপ করতে পারবে না তাদেরকে বলা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট আইটিআই হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, তারা তোমাদের হয়ে অনলাইনে যে আবেদনটা আছে সেটা করে দেবে এবং ফ্রি অফ কস্টে। তার সাথে আমি বলে রাখি, তোমাদের কারো যদি এরকম অনলাইনে আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে সরাসরি তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো, বা আমাদের যে সমস্ত টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে যদি তোমরা জয়েন করো তোমাদের প্রবলেমের কথা বললে যথাযোগ্য তোমাদেরকে হেল্প করা হবে। এরপরে এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং WBSCVT উইল প্রোভাইড ফান্ড টু দ্য ITI হেল্প ডেস্ক ₹5 পার ফর্ম ফর মিটিং আপ কন্টিজেন্সি এক্সপেন্সেস। এইখানে বলা হচ্ছে তুমি যদি ওই সমস্ত কলেজে যাও তারা যে তোমার হয়ে কাজটা করে দেবে তার জন্য গভর্নমেন্ট থেকে তাদেরকে 5 টাকা করে দেওয়া হবে। এরপরে নাম্বার 7 পয়েন্টে আসছে, আমি আগেই বলেছি যে ITIর ক্ষেত্রে দুটো ট্রেড হয় বা দুটো গ্রুপ হয়, একটা এম গ্রুপ একটা ই গ্রুপ। এম গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য, এবং ই গ্রুপটা হচ্ছে যারা ক্লাস 8 পাস করেছে। সো এখানে ওই কথাটাই বলেছে যে এম গ্রুপ এখানে বলছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম হু পাস দ্য এন্ট্রি কোয়ালিফিকেশন ফ্রম দ্য স্কুল লোকেটেড উইদিন দ্য স্টেট। আর যারা ই গ্রুপ আছে তাদেরকে হচ্ছে ক্লাস 8 এক্সামিনেশন পাস করলে তারা ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 9 নম্বর পয়েন্টটা কি বলছে, প্রিন্সিপাল অফ নোডাল গভর্নমেন্ট ITI উইল ভ্যালিডেট দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ কোয়ালিফাইং এক্সামিনেশন। এরপরে আমি বলে রাখছি, এই যে ITIর অ্যাপ্লিকেশনটা, তোমরা যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখো, তাহলে ওখানে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র তোমার অনলাইন ভেরিফিকেশনটা কিন্তু তোমার কমপ্লিট হবে না। সেই অনলাইন ভেরিফিকেশনটা কে করবেন প্রিন্সিপাল অফ নোডাল গভর্নমেন্ট ITI উইল ভ্যালিডেট দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ কোয়ালিফাইং এক্সামিনেশন। তুমি যদি মাধ্যমিক বা ক্লাস 8-এর যে মার্কস তুমি দেবে সেটা ভেরিফাই করবে কিন্তু নোডাল গভর্নমেন্ট ITI-এর যিনি প্রিন্সিপাল আছেন তিনি কিন্তু ওটা তোমার সমস্ত কিছু ভেরিফাই করবে, এবং ভেরিফাই করে দেওয়ার পর ওটাও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। এইখানে ভেরিফাই করার জন্য স্টেট কাউন্সিল থেকে প্রত্যেকটি ITI-এর যে প্রিন্সিপাল তাদেরকে পার ক্যান্ডিডেট 10 টাকা করে দিচ্ছে। এরপর 11 নম্বর পয়েন্টে চলে আসি। 11 নম্বর পয়েন্টে এখানে যে টোটাল যে অ্যাপ্লিকেশন ফিস সেটা বয়েজদের জন্য 200 টাকা ই গ্রুপ এবং এম গ্রুপ দুটোর জন্যই, আর গার্লসদের জন্য 100 টাকা ই গ্রুপ এবং এম গ্রুপ দুটোর জন্যই। এখানে সমস্ত যে পেমেন্ট হবে সেই পেমেন্টটা এখানে বলে দিয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট অথবা UPI দিয়ে হবে, কোনো রকম অফলাইন পেমেন্ট কিন্তু কোনোভাবেই করা যাবে না। নাম্বার 12 কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা 2022-এর অ্যাপ্লিক্যান্ট আছে, অর্থাৎ যারা 2022-এ ITI-এর ফর্মটি ফিল আপ করেছিল কিন্তু কোনো কারণবশত তারা 2022-এ কোনোরূপ অ্যাডমিশন নেয়নি, তাদের কিন্তু এইবার আর আলাদা করে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে না। তারা ডাইরেক্টলি ক্যান্ডিডেট যে সাইন ইন পোর্টাল আছে সেই সাইন ইনে তারা তাদের মোবাইল নাম্বার এবং তাদের পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ যদি সাইন ইন করে তাহলে কিন্তু তারা ইজিলি যে অ্যাডমিশন প্রসেস আছে সেই অ্যাডমিশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। এই ক্ষেত্রে বলে রাখি, মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আগের 2022-এর দেওয়া মোবাইল নাম্বারটি অবশ্যই হতে হবে, তা না হলে কিন্তু তারা কিন্তু লগ ইন করতে পারবে না। এইখানে ওটাই বলে দেওয়া হয়েছে যে সিস্টেমে অটোমেটিক তাদের ডেটা কিন্তু চলে আসবে, তারা কিন্তু এবারে ফ্রি অফ কস্টে তারা কাউন্সেলিংয়ে বসতে পারে। নাম্বার 13 কি বলছে, দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন মাধ্যমিক 2023, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক 2023 দিয়েছে, অর্থাৎ এই মার্চ মাসে যে এক্সাম শেষ হয়েছে সেই সমস্ত মাধ্যমিক এক্সামিনদের রেজাল্ট বের হওয়ার পর তারা কিন্তু এই যে ITI প্রসেসটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই মুহূর্তে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তাদের জন্য আবার সময় দেওয়া হবে। এইখানে বলা আছে যে ক্যান অলসো ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দেয়ার রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাওয়ার 7 দিনের মধ্যে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, তারপরেই কিন্তু আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 14 নম্বর পয়েন্ট কি বলছে, এখানে বলছে যে মার্চ 2023 উইথ intimation to this department, the JDIT RO Siliguri will handhold the monitor admission process to ITI Tung and ITC Kalimpong. So ITI Tung এবং ITC Kalimpong এর জন্য JDIT RO Siliguri ইনি সমস্ত কিছু দেখভাল করবেন, ইনি কম্পিটেন্ট অথরিটি ওই দুটো ITI এর জন্য অ্যাডমিশন প্রসেসের। 15 নম্বর কি বলছে, 30% অফ টোটাল সিটস আর রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ ITI এর যা সিট হবে টোটাল প্রত্যেকটা কলেজের যা সিট হবে, যে সিটগুলি এই ITI অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটা ভর্তি হবে প্রাইভেট ITIগুলো বাদ দিলে, তাহলে তার
টোটাল সিটের 30% সিট কিন্তু ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিজার্ভ করা থাকবে। তারপরে বলছে 50% অফ দ্য টোটাল সিটস আর রিজার্ভ ফর ডিস্ট্রিক্ট কোটা শ্যাল বি অ্যালাউড। ডিস্ট্রিক্ট কোটা জিনিসটা কি, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে তোমার মাধ্যমিক এক্সাম তুমি অ্যাপিয়ার হচ্ছ সেই ডিস্ট্রিক্টে আইটিআইয়ে তুমি যদি ভর্তি হও তাহলে তার জন্য 50% সিট কিন্তু রিজার্ভ থাকবে। তুমি চাইলে সেই তোমার ডিস্ট্রিক্টে তুমি 50% যে অ্যালোটেড সিট থাকবে তার মধ্যে তুমি অ্যাডমিশন নিতে পারো। এখানে বলছে ফর দ্য অ্যাপ্লিক্যান্ট হু পাস দ্য এন্ট্রি কোয়ালিফিকেশন ফ্রম দ্য স্কুল লোকেটেড উইদিন দ্য ডিস্ট্রিক্ট। নাম্বার 17 কি বলছে, ডিস্ট্রিক্ট কোটার যে গল্পটা, সেই ডিস্ট্রিক্ট কোটার গল্পটা কিন্তু 9টা মেজর যে গভর্নমেন্ট আইটিআই আছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এই 9টা আইটিআই কোন কোন আইটিআই? নাম্বার 1 আইটিআই গড়িয়াহাট, আইটিআই টলিগঞ্জ, আইটিআই হাওড়া হোমস, আইটিআই কল্যাণী, আইটিআই হুগলি, আইটিআই দুর্গাপুর, আইটিআই শিলিগুড়ি, ওমেন আইটিআই কলকাতা, আর হচ্ছে আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড বয়েজ অ্যান্ড গার্লসের জন্য। নাম্বার 18 কি বলছে, ওবিসি রিজার্ভেশন, ওবিসি এ এবং ওবিসি বি দুজনের জন্যই রিজার্ভেশন থাকবে, 7% রিজার্ভেশন থাকবে। নাম্বার 19 কি বলছে, 20% অফ দ্য টোটাল সিট উইল বি রিজার্ভড ফর ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি বা আইএমসি কোটার জন্য। এইখানে বলছে টোটাল যে সিট থাকবে তার 20% রিজার্ভ থাকবে আইএমসি কোটার জন্য। এখানে বলে রাখি আইএমসি মানে হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ প্রত্যেকটা যে কলেজ আছে সেই কলেজের যে ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের কিছু কোটা থাকে। তারা কিভাবে এগুলো হেল্প করে, বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানির থেকে কিছু স্পন্সর ক্যান্ডিডেট থাকে যারা চাকরি করতে করতে এই সমস্ত আইটিআই কোর্সগুলো করে। সো তাদের থেকে বেশি অ্যামাউন্টের ফিজ নিয়ে তাদেরকে কিছু সিট দিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে 20%। কিন্তু এই সম্পূর্ণ সিটগুলো কিন্তু ফিল আপ হয় না, চাইলে এই সিটগুলো কিন্তু নর্মাল ক্যান্ডিডেট হিসেবেও ফিল আপ হতে পারে। সো আমি প্রত্যেককেই বলবো, যদি তোমরা জব করছো কোথাও তাহলেই তোমরা আইএমসি যে কোটা থাকে সেই কোটাতে তোমরা অ্যাডমিশন নেবে। আদারওয়াইজ যদি তোমরা নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, এখনও পর্যন্ত কোনো জব তোমরা করছো না, তাহলে কিন্তু তোমরা নর্মাল ক্যান্ডিডেট হিসেবেই অ্যাডমিশন নেবে। নাম্বার 20 কি বলছে, নাম্বার 20তে বলছে যে 20% টোটাল সিটস উইল বি রিজার্ভ ফর দ্য পাস আউট ট্রেনিংস ফ্রম ডিফারেন্ট ভোকেশনাল ট্রেনিং সেন্টার। যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো আছে ভিটিসি, WBSCT অ্যান্ড VNSDর আন্ডারে, সেই সমস্ত ভোকেশনাল ট্রেনিং থেকে যারা পাস করবে তাদের জন্য 20% টোটাল সিটসের রিজার্ভ থাকবে। আর বলছে পাস আউট ট্রেনিংস ফ্রম ডিফারেন্ট শর্ট টার্ম ট্রেনিং কোর্স আন্ডার PBSSD, যেগুলো শর্ট টার্ম ট্রেনিং কোর্স হয় বা সার্টিফিকেট কোর্স হয় তাদের জন্য এগুলো রিজার্ভ থাকবে। ইন দিস স্টেট অফ হোম ইনমেটস আর অলসো বি এলিজিবল ফর দিস রিজার্ভেশন। এইখানে আমি বলে রাখছি যে however home inmates will apply through the superintendent of the concerned home free of cost। এখানে হোম ইনমেটস যারা থাকবে, যারা অ্যাপ্লাই করতে চাইছে, তারা তাদের সুপারিনটেন্ডেন্টের থ্রু তারা কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কোনো কিছু দিতে হবে না। এরপরে 21 নম্বর পয়েন্টে কি বলছে, ইন কেস অফ এনি এক্সেস পেমেন্ট রিসিভড ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্টস দ্য এক্সেস অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড আফটার ভেরিফিকেশন উইদিন 2 months অন আ বেস্ট এফোর্ট বেসিস। এখানে বলছে যদি কেউ অনলাইন পেমেন্টের সময় এক্সেস টাকা কেউ যদি পে করে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার যে পেমেন্টটা সেটা সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার 2 মাসের মধ্যে, যত সম্ভব তারা চেষ্টা করবে তার আগে হয়ে যাওয়ার, কিন্তু ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে তারা কিন্তু সেটা রিফান্ড করে দেবে। এরপর যে কথাটা আমি বলছিলাম, আইএমসি অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটাতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার ফিসটা যথেষ্টই বেশি হয়ে থাকে। এখানে বলে রাখি ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং দুটো ক্যাটাগরি থাকে ট্রেডের। ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে যদি কেউ আইটিআইয়ে ভর্তি হতে চায়, এখানে বলছে দেখো অ্যানুয়াল ফি পার ট্রেনি আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম CTS ফর প্রাইভেট আইটিআই। যদি প্রাইভেট আইটিআই ভর্তি হতে চায় তাহলে তার কিন্তু 1 বছরে খরচ হবে 26,000 টাকা। আর যদি গভর্নমেন্ট আইটিআইয়ে যদি আইএমসি কোটাতে ভর্তি হয় তাহলে তার 1 বছরে খরচ হবে হাফ, অর্থাৎ 13,000 টাকা। আর যদি নন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ভর্তি হয় তাহলে প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে সেই খরচাটা 21,200 এবং গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে সেই খরচাটা 10,600। এরপরে চলে আসছি 23 পয়েন্টে, যেখানে বলা হচ্ছে 20% অফ দ্য টোটাল ইনটেক অর সিটস অফ প্রাইভেট আইটিআই উইল বি ব্রট আন্ডার দ্য পারভিউ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস ফর দ্য ইয়ার 2023। এখানে 20% যে সিট আছে প্রাইভেট আইটিআইয়ের সেটা কিন্তু এই যে অনলাইন কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের মধ্যে কিন্তু তারা
নিতে পারবে, স্টুডেন্টরা কিন্তু সেই সিট কিন্তু অ্যাকোয়ার করতে পারবে। বাকি 80% কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রু অর্থাৎ প্রাইভেট কলেজগুলি তাদের নিজেরা কিন্তু অ্যাডমিশন করাবে। এরপর আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের যে ব্রোশিওরটি আছে সেই ব্রোশিওরের যে পয়েন্টগুলি আছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আমি তোমাদেরকে একের পর এক বলছি, যাতে তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধে না হয়। এই পয়েন্টগুলো আমি আগেই বলে দিয়েছি। এরপর এলিজিবিলিটি পয়েন্টে যেটা আসছে, এলিজিবিলিটি পয়েন্টে বলে দেওয়া আছে যে মাধ্যমিক যারা 2023-এ যারা অ্যাপিয়ার হচ্ছে তাদের কিন্তু রেজাল্ট বেরোনোর আমি বলেছি 7 দিনের মধ্যে তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর আইটিআই পাস আউট ট্রেনিদের জন্য এইখানে যারা প্রিভিয়াসলি অ্যাডমিটেড যারা হয়েছিল, অর্থাৎ 2020, 2021 এবং 2022-এ কেউ যদি কোনো গভর্নমেন্ট আইটিআই অ্যাডমিশন নিয়েছিল কিন্তু তারপর তারা অ্যাডমিশন কোনোভাবে ক্যান্সেল করে দিয়েছে বা তারা কমপ্লিট করে নিয়েছে, তাহলে তারা কিন্তু 3 বছর ওই সেম আইটিআইতে ভর্তি হতে পারবে না, আর 1 বছর অন্য আইটিআইতে ভর্তি হতে পারবে না। যেরকম এখানে বলছে যে এ ট্রেনি পাসিং আউট ফ্রম আইটিআই গড়িয়াহাট, ধরো আইটিআই গড়িয়াহাট থেকে সে জুলাই 2020-তে এক্সামিনেশন দিয়েছে, তাহলে সে 2020-তে যেহেতু অ্যাডমিশন মানে এক্সামিনেশন কমপ্লিট করেছে, তাহলে সে 2021, 2022 এবং আগস্ট 2023-এ কিন্তু সে আর আইটিআই গড়িয়াহাটে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। আবার কি বলছে, যেহেতু সে জুলাই 2020-তে পাস আউট করেছে, তাহলে সে জুলাই, এখানে কি বলছে, জুলাই 2022 ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই ফর দ্য সেশন অফ অগাস্ট 2023। এখানে বলছি এগেন এ ট্রেনি পাসিং আউট ফ্রম আইটিআই গড়িয়াহাট ইন দ্য এক্সামিনেশন ইন জুলাই 2022-এ কেউ যদি পাস করে থাকে, তাহলে সে 1 বছরের জন্য জুলাই 2023 পর্যন্ত সে অন্য কোনো গভর্নমেন্ট আইটিআই ভর্তি হতে পারবে না। অর্থাৎ কেউ যদি কোনো আইটিআই থেকে, গভর্নমেন্ট আইটিআই থেকে পাশ করে থাকে, তাহলে সে যে বছর পাশ করছে তার পরের 3 বছর সে ওই আইটিআইয়ে আর কোনো ট্রেডে ভর্তি হতে পারবে না, আর যে বছর সে পাশ করছে তার পরের বছর সে অন্য কোনো গভর্নমেন্ট আইটিআই ভর্তি হতে পারবে না, সে কিন্তু প্রাইভেট আইটিআই ভর্তি হতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এরপরে এখানে বলছে যদি কেউ ডিসচার্জ হয়ে যাও সেই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটবে। এই ক্ষেত্রে যে 3 বছরের গল্পটা ছিল সেই 3 বছরের গল্পটা হয়ে যাবে 2 বছরের জন্য। এখানে কি বলছে যে প্রিভিয়াসলি অ্যাডমিটেড বা ড্রপ আউট অর ডিসচার্জ ট্রেনি ফ্রম এনি গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জেপি, ট্রিপল পি ITI is not eligible for admission for 3 consecutive years in the same ITI and 1 year from the other ITI। একদম সেম প্রসেসই বলেছে। এরপরে এজ লিমিটের কথায় বলে আসি। এজ লিমিটের ক্ষেত্রে মিনিমাম এজ আইটিআই ভর্তি হওয়ার জন্য 14 বছর হতে হবে ই গ্রুপের জন্য, আর যদি কেউ এম গ্রুপে ভর্তি হয় তাহলে তার মিনিমাম 16 বছর কিন্তু তার বয়স হতে হবে। এই ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ বয়স কারো যদি 50 বছরও হয় সেও কিন্তু আইটিআই অ্যাডমিশন নিতে পারে। এরপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দিচ্ছি, মিনিমাম এন্ট্রি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক এবং ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8। এই জায়গাতে আমি বলে রাখছি, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে ক্যান্ডিডেটস হ্যাভিং বিন পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইদাউট ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স যদি হয়, কেউ যদি ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স ছাড়া মাধ্যমিক পাস করে, তাহলে সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য আইটিআই ভর্তি হতে পারবে না। সে কেবলমাত্র নন ইঞ্জিনিয়ারিং ট্রেডেই একমাত্র সে আইটিআইটা করতে পারবে। এরপরে বলছি অ্যাপ্লিক্যান্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং ইন এনি ওয়ান গ্রুপ অফ ট্রেডস আইদার এম গ্রুপ অর ই গ্রুপ। এবার কোনো ক্যান্ডিডেট যে মাধ্যমিক পাস করেছে সে কিন্তু এম গ্রুপের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, সে চাইলেই দুটো গ্রুপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাই যে কোনো ক্যান্ডিডেট একটা গ্রুপের জন্যই সে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে মেরিট প্যানেল অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। এখানে মেরিট প্যানেল বলা হচ্ছে এম গ্রুপের জন্য কোনো প্রকার কোনো এন্ট্রান্স এক্সামিনেশন নেওয়া হবে না, যা কিছু টোটাল মেরিট লিস্ট তৈরি হবে সেটা মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই হিসেবেই তোমাদের কিন্তু চয়েস ফিলিং বা কাউন্সেলিং প্রসেস চলবে। এবং ই গ্রুপের ক্ষেত্রে কি বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন ক্লাস 8। অর্থাৎ ই গ্রুপের যারা অ্যাপ্লাই করবে তারা ক্লাস 8-এ কত মার্কস পেয়েছে তার বেসিসে কিন্তু মেরিট লিস্ট হবে, অর্থাৎ কোনোরূপ এক্সাম কিন্তু এই আইটিআই অ্যাডমিশনের জন্য করানো হবে না। তারপরে কি বলছে, প্রসিডিওর ফর ফিলিং আপ অনলাইন ফর্মস। অনলাইন ফর্মস ফিলিংয়ের যে প্রসিডিওর সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই জায়গাতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি কীভাবে অনলাইন করবে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেরকম আমি বলছি। নাম্বার এ হচ্ছে ক্যাটাগরি এ। ক্যাটাগরি এ হচ্ছে খুব সিম্পল, যাদের মাধ্যমিক বা ক্লাস 8-এর মার্কসে যাদের নিউমেরিক্যাল মার্কস আছে, অর্থাৎ ধরে নিলাম
600 নাম্বার বা 700 নাম্বার বা 800 নাম্বারের মধ্যে পরীক্ষা হচ্ছে, ক্যান্ডিডেট 400 বা 500 মার্কস পেয়েছে, তাহলে ইজিলি সেই জায়গাতে ফুল মার্কস আমি ধরে নিলাম 800 এবং মার্কস অবটেন অর্থাৎ পেয়েছে 500, তো সেই জায়গাতে অটোমেটিক কিন্তু পার্সেন্টেজ চলে আসবে। এরপরে একটা সিচুয়েশন হতে পারে যেটা ক্যাটাগরি বি এর মধ্যে ফেলা হচ্ছে, যে ক্যান্ডিডেট পাসড ফ্রম এনি বোর্ড হোয়ার সাবজেক্ট ওয়াইজ মার্কস আর শোন ইন পার্সেন্টেজ বাট সামেশন অফ ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন ইজ নট শোন। কোনো মার্কশিটে কোনো বোর্ডের এরকম থাকে, যেরকম আইসিএসির ক্ষেত্রে যে প্রত্যেকটা সাবজেক্টে সে কত পার্সেন্টেজ পেয়েছে সেটা কিন্তু দেওয়া আছে, কিন্তু ফুল মার্কস কত এবং কত মার্কস সে টোটালে পেয়েছে সেটা কিন্তু দেওয়া থাকে না। তো সেই জায়গাতে বলছে ফুল মার্কস কীভাবে ক্যালকুলেট করা হবে, বলছে 100 মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ সাবজেক্ট, এখানে কতগুলো সাবজেক্ট আছে তার সাথে 100 গুণ করতে হবে, অ্যান্ড মার্কস অবটেন মে বি ক্যালকুলেটেড অ্যাজ সামেশন অফ পার্সেন্টেজ অফ মার্কস অফ ইচ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের যে পার্সেন্টেজ আছে সেই প্রত্যেকটা পার্সেন্টেজকে কিন্তু অ্যাড করে কিন্তু টোটাল মার্কস কত পেয়েছে সেটা কিন্তু পাওয়া যেতে পারে। নাম্বার সি আরেকটা ক্যাটাগরি হয় যেখানে কোনো রকম নিউমেরিক্যাল মার্কস দেয় না, সেখানে গ্রেডিং সিস্টেম চালু হয়, অর্থাৎ 10 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট সিজিপিএ সিস্টেম চালু হয়। সেই জায়গাতে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট পাসড ফ্রম এনি বোর্ড হোয়ার ফাইনাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট আর শোন ইন গ্রেড অনলি ইনস্টিড অফ এনি নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ 400 500 বা এরকম কোনো কিছু নয়, সেই জায়গাতে এ বি সি এরকম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মার্কস ক্যান বি ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য কনসার্ন বোর্ড। সেই বোর্ডের ক্ষেত্রে সেই বোর্ড একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেয়, অর্থাৎ এ যদি হয় তাহলে এ ধরে নেওয়া হয় 90%, বি ধরে নেওয়া হয় 80%, এইভাবে প্রত্যেকটা বোর্ড কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় যে গ্রেডিং সিস্টেম থেকে পার্সেন্টেজ সিস্টেমে যেতে গেলে কি রুলস ফলো করা হয় ওই বোর্ডের ক্ষেত্রে, তো সেই বোর্ড যা ফলো করবে সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। এরপরে যদি টাই ব্রেকিং সিচুয়েশন চলে আসে, যে জায়গাতে দুটো ক্যান্ডিডেট একই পার্সেন্টেজ যদি নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ক্যান্ডিডেট ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে বেশি নাম্বার পাবে তাকে কিন্তু মেরিট লিস্টে আগে রাখা হবে, আর সেটাও যদি একই নাম্বার হয়ে থাকে তাহলে যে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ যার আগে হবে, অর্থাৎ যে বয়সে বড় হবে, তাকে কিন্তু মেরিট লিস্টে আগে রাখা হবে। এরপর ই গ্রুপের ক্ষেত্রেও সেম কেস, ই গ্রুপের ক্ষেত্রেও কিন্তু ক্লাস 8-এর যে মার্কস আছে সেই মার্কসটাই কিন্তু গ্র্যান্ট করা হবে। এখানে বলছে যে ইনস্ট্রাকশন ফর এম অ্যান্ড ই গ্রুপ অ্যাপ্লিক্যান্টস, এখানে প্রত্যেকেই বলা হয়েছে নিজের মোবাইল নাম্বার দেবে, কারণ মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং যা কিছু টোটাল প্রসেস হবে অনলাইন প্রসেস প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মোবাইলে ওটিপি এবং মেসেজ আসবে, এবং সেই হিসেবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে টোটাল প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট হবে। এখানে বলছে হাউএভার ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইন দ্য ফার্স্ট টাইম ফর সিকিউরিটি রিজন, এখানে তোমাদের পাসওয়ার্ড ইন জেনারেলি হয়ে থাকে তোমাদের ডেট অফ বার্থ। এবারে যেহেতু প্রত্যেক মানুষেই কী হয়, মানুষের মোবাইল নাম্বার তো প্রত্যেকের কাছে দেওয়া থাকে, আর ডেট অফ বার্থ তো আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জন্য প্রত্যেকের ডেট অফ বার্থ জানে, তাই সিকিউরিটি রিজনের জন্য বলা হচ্ছে তুমি চাইলে তোমার যে পাসওয়ার্ডটা থাকবে অর্থাৎ ডেট অফ বার্থকে বদলে তুমি কিন্তু অন্য পাসওয়ার্ড তুমি চেঞ্জ করে নিতেই পারো। এরপরে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টসকে কী করতে হবে, একটা তাদের স্ক্যান কপি অফ দেয়ার অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক হয় ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর ক্লাস 8-এর তোমাদের আপলোড করতে হবে, আর একটা রিসেন্ট কালার ফটো দিতে হবে, ইমেল আইডি থাকবে, এগুলো আমি ফর্ম ফিল আপের সময় আগেই বলেছি। এরপরে 2022-এ যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে আলাদা করে কোনো আর ফর্ম ফিল আপ করার দরকার নেই, তারা ডাইরেক্টলি কিন্তু চয়েস ফিলিংয়ে বসতে পারে। পেমেন্ট প্রসিডিওর ক্ষেত্রে আমি বলেই দিয়েছি, তোমাদের ছেলেদের 200 টাকা এবং মেয়েদেরকে 100 টাকা পে করতে হবে, এবং সেই জায়গাতে অনলাইন ছাড়া আর কোনো অপশন নেই। এইখানে কি বলেছে যে লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দ্য আইটিআই আফটার অ্যাডমিশন অ্যান্ড বিফোর ফিজিক্যাল ক্লাস স্টার্টিং। সো তোমাদের যখন চয়েস ফিলিং হয়ে যাবে, তারপর তোমরা যখন আইটিআই যখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, তখন তোমাদের কি নিয়ে যেতে হবে, বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ এজ ফর এম গ্রুপ, আর যারা ই গ্রুপের থাকবে তাদেরকে ক্লাস 8-এর। আবার কি বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্লাস 8 যেটা ই গ্রুপের ক্ষেত্রে, এবং সিবিএসসি ইন্টারনাল 10th পাস ক্যান্ডিডেট উইল হ্যাভ টু প্রডিউস সেলফ অ্যাটেস্টেড মার্কশিট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ফর এম গ্রুপ। সো যে বোর্ডের ক্ষেত্রে সেটা এখানে বলে দেওয়া আছে, তোমরা কিন্তু এই যে ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য রেসপেক্টিভ আইটিআই কিন্তু দেখা করবে আফটার চয়েস ফিলিং বা সিট কনফার্মেশন হয়ে যাওয়ার পর।
এখানে তারপরে বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট, যদি কারো এসসি এসটি ওবিসি পিএইচ যদি থাকে তাহলে কিন্তু সেই যে তোমার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির জন্য তোমাদেরকে কিন্তু সেটারও সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু তোমাদেরকে আইটিআইয়ে জমা করতে হবে। তারপরে বলছে 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে যেতে হবে আইটিআইতে। এবং নাম্বার 7 বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। আর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভোকেশনাল পিবিএসএসডি পাস সার্টিফিকেট, যদি তোমরা পিবিএসএসডি বা ভোকেশনাল পাস করে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে আমি চলে আসছি ইনস্ট্রাকশন ফর কালেক্টিং অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এইখানে যে তোমাদের ফটোগ্রাফ যেটা থাকবে সেই ফটোগ্রাফটা তোমাদেরকে 15 কেবি থেকে 100 কেবির মধ্যে, এবং যে তোমাদের মাধ্যমিকের বা ক্লাস 10-এর যে মার্কশিটটা তোমরা আপলোড করবে সেটা তোমাদেরকে 15 কেবি থেকে 300 কেবির মধ্যে তোমাদেরকে সেইগুলো আপলোড করতে হবে। এইখানে একবার যদি কেউ অ্যাপ্লাই করে, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবে সেই মোবাইল নাম্বার কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না। এই টোটাল 2023 যে অ্যাডমিশন প্রসেস, এই অ্যাডমিশন প্রসেসে কিন্তু আর মোবাইল নাম্বারটি চেঞ্জ করা যাবে না। অর্থাৎ সেই মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই রিচার্জ করে রেখো অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত তোমাদের এই টোটাল প্রসেসটা, অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এবার এই যে টোটাল প্রসেসটা আছে এই প্রসেসটা কতদিন চলবে? এই প্রসেসটা চলবে হচ্ছে 31শে মে 2023 পর্যন্ত, সন্ধে 5টা পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু চলবে। এরপরে এখানে বলছে রিজার্ভেশন অফ সিট। এখানে আমি আগেই বলেছি টোটাল যে সিট থাকবে সেই সিটের মধ্যে 30% সিট রিজার্ভ থাকবে ওমেন ক্যান্ডিডেটদের জন্য, 22% সিট শিডিউল কাস্টদের জন্য, 6% শিডিউল ট্রাইবসদের জন্য, 7% ওবিসি এ এবং বি এর জন্য, আর 4% হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য। এই জায়গাতে আমি বলে রাখি বাকি যে সমস্ত এখানে সিট রিজার্ভ আছে যদি সেই ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে, অর্থাৎ লাস্ট রাউন্ড পর্যন্ত আমাদের যে অ্যাডমিশন প্রসেস চলবে সেই প্রসেসে যদি দেখা যায়, ধরো আমি দেখে নিলাম একটা কোনো আইটিআইয়ে 100টা সিট আছে, তার মধ্যে 30টা সিট ওমেন ক্যান্ডিডেটদের অর্থাৎ মেয়েদের জন্য রিজার্ভ আছে। এরপর দেখা গেল সেই আইটিআইয়ে 100-র মধ্যে 30 মানে 30% মানে 30টা সিট, সেই আইটিআই দেখা গেল 10টা সিটই একমাত্র ওমেন ক্যান্ডিডেটরা নিয়েছে। তো বাকি 20টা সিট কী হবে? বাকি 20টা সিট কিন্তু তখন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ছেড়ে দেওয়া হবে। তো এইখানে সব ক্ষেত্রেই কিন্তু একই কথা আছে, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইবস হোক, ওবিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যে কোনো দিক থেকেই কিন্তু এটা হতে পারে। এরপরে বলছে এখানে 50% of total seat are reserved for district quota for which the candidate who passed the, যারা যে ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করছে বা 8 পাস করছে সেই ডিস্ট্রিক্টের ছেলেদের জন্য 50% কিন্তু টোটাল সিট কিন্তু থাকবে। আর 9টা যে আইটিআই আছে সেই আইটিআই আমি আগেও বলেছি সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকবে না। এই জায়গাতে যে হোম ইনমেটস যে যারা আছেন তা সেই ক্ষেত্রে কিন্তু বলা আছে তাদের কোনো ফিস লাগবে না, কিন্তু তারা যে তাদের রেসপেক্টিভ সুপারিনটেন্ডেন্টের থ্রু কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলছে ক্যান্ডিডেট উইলিং টু অ্যাভেল দ্য অ্যাডমিশন আন্ডার আইএমসি কোটা ইন দোজ সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআই শ্যাল হ্যাভ টু সিলেক্ট ট্রেড স্পেসিফিক আইএমসি কোটা অপশন ডিউরিং অনলাইন চয়েস ফিল আপ অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং অর আফটার পাবলিকেশন অফ মেরিট প্যানেল। যারা আইএমসি কোটা দিয়ে ভর্তি করবে তারা যে কোম্পানিতে যে ফিল্ডে তারা কাজ করছে সেই ফিল্ড রিলেটেড কিন্তু তাদেরকে ট্রেড চেঞ্জ করতে হবে। হয়তো কেউ ফার্নেসে কাজ করছে বা ফাউন্ড্রি ম্যানে কাজ করছে, সে হঠাৎ করে যদি ওয়েল্ডিং চুজ করে সেটা কিন্তু হবে না, তাকে ফাউন্ড্রি ম্যানই তাকে চুজ করতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে যে ইন গভর্নমেন্ট আইটিআইস অপারেটেড আন্ডার পিপিপি মডেল 20% of management quota seats will not be filled up from this admission process. সো যেগুলো পিপিপি মডেলে আছে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, না প্রাইভেট না গভর্নমেন্ট, অর্থাৎ এখানে গভর্নমেন্টেরই এগুলো আইটিআই কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশন এগুলোকে রান করে। তো সেই জায়গাতে 20% ম্যানেজমেন্ট কোটা সিট থাকবে আর বাকি 80% সিট কিন্তু এই অ্যাডমিশন প্রসেস দিয়ে হবে। অর্থাৎ সেখানে যদি 100টা সিট থাকে তাহলে সেই ক্ষেত্রে 80টা সিট এই অ্যাডমিশন প্রসেস দিয়ে হবে আর বাকি 20টা সিট ওই যে ইনস্টিটিউট আছে ওই ইনস্টিটিউট তারা নিজেদের মতো করে কোনো স্টুডেন্টকে ভর্তি করিয়ে নিতে পারে। এরপরে রিজার্ভেশন অফ সিট ফর দ্য ক্যান্ডিডেট পাসড আউট ফ্রম ডিফারেন্ট ভোকেশনাল ট্রেনিং সেন্টার অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবিএসসিটি ভিএনএসডি পিবিএসডি হোম ইনমেটসের ক্ষেত্রে এখানে বলা আছে তাদের জন্য সিট কিন্তু রিজার্ভেশন থাকবে। এরপরে বলছে 4টে যে আমাদের ওমেন আইটিআই আছে সেই 4টে ওমেন আইটিআই কিন্তু বলা হচ্ছে এখানে কোনোভাবেই কোনো ছেলেকে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না, এগুলো স্পেশালি মেয়েদের জন্য ইনস্টিটিউট এবং এখানে মেয়েরাই ভর্তি হবে একমাত্র।
এবং এই ওমেন আইটিআইগুলোতে কোনো প্রকার আইএমসি কোটা কিন্তু নেই। এরপরে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য আইটিআইয়ের যে আইটিআই আছে কলকাতায়, ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস অ্যাট কলকাতাতে যেটা আছে, যেটা আইটিআই ফর পিসিবিজি, এই জায়গাতে 2 রকমের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের অ্যাডমিশন করানো হয়। একটা হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি, অর্থাৎ যারা হাঁটাচলা করতে পারে না বা লেপ্রোসির মধ্যে আছে, আরেকটা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড, যারা কানে শুনতে পায় না, আর এক্সটেন্ট অফ ডিসেবিলিটি শুড বি 40%। এই সমস্ত যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে তাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ 40%-এর অ্যাবাভ হতে হবে, তবেই তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলে কাউন্ট করা হবে। এই সমস্ত জায়গাতে বলে রাখছি, ক্যান্ডিডেটস উইথ মেন্টালি রিটার্ডেড অর ভিজিয়নারি প্রবলেম আর নট এলিজিবল টু অ্যাভেল দ্য পিএইচ কোটা। এই ক্ষেত্রে বলে রাখি, যারা চোখে ঠিকমতো দেখতে পায় না বা যাদের কোনো ব্রেনের সমস্যা আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু আইটিআই ভর্তি নেওয়া হয় না। এরপরে এই সমস্ত যে ফিজিক্যালি চ্যালেঞ্জড কলেজ আছে আইটিআইয়ের, সেই ফিজিক্যালি চ্যালেঞ্জড কলেজে আমি প্রত্যেককে গভর্নমেন্ট থেকে জানানো হচ্ছে যে তারা অ্যাডমিশন প্রসেসে আসার আগে বা অ্যাডমিশন নেওয়ার আগে তারা অবশ্যই ইনস্টিটিউটের সাথে কিন্তু তাদের যে ইনস্টিটিউটের যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারে। কারণ কার কী ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে কোন কোর্সটা করতে পারবে সেটা কিন্তু ওই ইনস্টিটিউটই ভালোভাবে বলতে পারবে। তাই তাদেরকে প্রত্যেকে বলা হচ্ছে চয়েস ফিলিং করার আগে, অনলাইন কাউন্সিলিংয়ে আসার আগে তারা কিন্তু প্রত্যেকে যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে কলেজের সাথে কিন্তু কথা বলে যেন নেয়। এরপর চয়েস ফিলিং অনলাইন প্রসেস যেটা হবে, সেটা যখন তোমাদেরকে চয়েস ফিলিংয়ের প্রসেস যখন আপগ্রেডেশন প্রসেস বা চয়েস ফিলিং কনফার্মেশন প্রসেস আসবে, তখন স্টেপ বাই স্টেপ আমি সেগুলো বুঝিয়ে দেব। তারপরে তোমাদের অ্যালটমেন্ট হবে এবং অ্যাডমিশন হবে। যদি কেউ অ্যাডমিশন নিয়ে নেয় কোনো কলেজে, এবং প্রত্যেককে আমি বলে রাখছি, প্রথম যখন তোমরা অ্যাডমিশন প্রসেসে আসবে, তখন তোমার কোনো একটা কলেজ তোমার, সেই কলেজে তোমার কিন্তু অ্যাডমিশনটা হবে। তোমাকে কিন্তু ম্যান্ডেটারিলি ওই কলেজে অ্যাডমিশন নিতেই হবে, যেটা বলেছি টেক অ্যাডমিশন ম্যান্ডেটারিলি। যদি তুমি অ্যাডমিশন নাও তবেই তুমি পরে সেটার কিন্তু আপগ্রেডেশনের সুযোগ পাবে, অর্থাৎ তুমি পরে কিন্তু অন্য কলেজ আবার চুজ করতে পারো। আর যদি তুমি প্রথম যে চান্সটা পাবে সেই চান্সটাই যদি তুমি না নাও, তাহলে কিন্তু তোমাকে টোটাল এই অ্যাডমিশন প্রসেস থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে আর কোনো কলেজই দেওয়া হবে না। তাই প্রত্যেকে যে কলেজ যখন পাবে তখন কিন্তু তোমাদেরকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে, তারপরে তুমি কিন্তু আবার আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এইখানে বলছে হাউএভার দেয়ার আর্লিয়ার ফিস ফর আপগ্রেডেশন ফ্রম আইএমসি টু গভর্নমেন্ট 1 month টিউশন ফি উইল বি ফরফিটেড অ্যাজ পার রিফান্ড পলিসি অফ WBSCVT। যারা আইএমসি করতে থাকবে তাদের কিন্তু 1 মাসের যে টিউশন ফি সেটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এরপরে অ্যাডমিশন ইন প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে বলছে 20% অফ টোটাল ইনটেক সিটস অফ প্রাইভেট আইটিআই উইল বি ব্রট আন্ডার দ্য পারভিউ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস ফর দ্য ইয়ার 2023। হাউএভার ক্যান্ডিডেটস হ্যাভ টু ডিপোজিট 1 month's ফি অন অ্যাডমিশন হুইচ ইন কেস অফ আপগ্রেডেশন উইল স্ট্যান্ড ফরফিটেড। কিন্তু যারা প্রাইভেট আইটিআই ভর্তি হবে তাদেরকে প্রথম মাসের অ্যাডমিশন ফিসটা তো দিয়ে দিতে হবে, কিন্তু তারা যদি আপগ্রেডেশন নেয় তখন আপগ্রেডেশনের ক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই যে ফিসটা তারা পে করেছে সেই ফিসটা কিন্তু তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এরপরে ফিস ফর অ্যাডমিশন বোথ এমএন ফিস, নর্মালি যেটা দেখা যায় এখানে টোটাল যে আইটিআইয়ের ফিস দেওয়া আছে, এখানে আইটিআইয়ের ফিস দেখো খুবই সামান্য ফিস থাকে। টিউশন ফি ফর প্রথম 6 মাসের জন্য প্রত্যেক মাসে 30 টাকা করে ফি থাকে, অর্থাৎ 6 মাসের জন্য 180 টাকা। এরপর আইএমসি যদি না হয়ে থাকে সেটা আমি ছেড়ে দিচ্ছি। এরপর অ্যাডমিশন ফিস প্রথমেই 100 টাকা নেবে, রেজিস্ট্রেশন ফি একবারই নেবে 30 টাকা, আর রেজিস্ট্রেশন ফি যদি কন্যাশ্রী হয়ে থাকে সেক্ষেত্রে 15 টাকা, আর কশন মানি একবারই নেবে 100 টাকা। অর্থাৎ তোমার এখানে 180 টাকা, এখানে 100 টাকা, অর্থাৎ 280, এখানে 100, 380 আর 30, অর্থাৎ 410 টাকা তোমার খরচা হবে প্রথম বছরে যদি তুমি 1 বছরের আইটিআই করো। আর যদি তুমি 2 বছরের আইটিআই করো তাহলে এই ফিসগুলো আর কোনো কিছুই লাগবে না। পরের যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে আবার 180 টাকা তোমাকে দিতে হবে, অর্থাৎ টোটাল যদি 4টে সেমিস্টার হয় প্রত্যেক সেমিস্টারে তোমাকে 180 দিতে হবে। আর এই বাকি যে ফিসগুলো আছে এই ফিসগুলো কিন্তু একবারে দিতে হবে। সো প্রত্যেক মাসে সেই হিসেবে খরচ বলতে গেলে 30 টাকা। আর পিপিপি মডেলের ক্ষেত্রেও কিন্তু সেম একই কিন্তু খরচ, কোনো খরচের কিন্তু তারতম্য কোনো কিছু নেই। এরপরে এখানে বলে দেওয়া হচ্ছে দেখো যে অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়েছে 1 মার্চ থেকে, চলবে 31 মে পর্যন্ত। মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটা জানিয়ে দেওয়া হবে, এবং চয়েস
ফিলিং কবে থেকে হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর এই যে আমি পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো। এইখানে সমস্ত আইটিআই কলেজের অ্যাড্রেস এবং সেই কলেজে কি কি ট্রেড আছে এবং সেই কলেজটি প্রাইভেট কলেজ নাকি পিপিপি কলেজ অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নাকি পিওরলি গভর্নমেন্ট কলেজ, সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই পুরো পিডিএফের সমস্ত কলেজগুলির লিস্ট কিন্তু তোমরা দেখে নিতে পারো। তুমি যে আইটিআই ভর্তি হতে চাইছো সেই আইটিআই কি কি কোর্স করানো হয় এই রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ছিল আইটিআইয়ের অ্যাডমিশন প্রসেসের সমস্ত কিছু খুঁটিনাটি। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে আর কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না। ধন্যবাদ।